হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আরব দেশে সন্তু কাকাবাবুর তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজ থেকে আরব দেশে সন্তু কাকাবাবু। আজ পড়ছি শেষ পর্ব। বিকেল প্রায় শেষ হয়ে এসেছে। ঘুলঘুলিটা দিয়ে একটু একটু আলো আসছে এখনো। এর মধ্যে আর একবার খাবার দিয়ে গিয়েছে। সাবা কাব্বানি নয়, অন্য একজন। যথারীতি খুবই ভালো খাবার, আর এত বেশি যে সব খেয়ে শেষ করা যায় না। দুজনে মিলে কতক্ষণ আর কথা বলা যায়। পাশাপাশি শুয়েছিলেন কিছুক্ষণ, তারপর ঘুম এসে গিয়েছিল। গেটের তালা খোলা শব্দে ঘুম ভেঙে গেল কাকাবাবুরই আগে। হাতে একটা লণ্ঠন নিয়ে ভিতরে এসে সাবা কাব্বানি ডাকল, স্যার, স্যার। কাকাবাবু উঠে বসে বললেন। ইয়েস। কাব্বানি খুব বিনীতভাবে বলল, স্যার, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কাকাবাবু বললেন, নিশ্চয়ই। কাব্বানি বলল, আমাদের সাহেব একবার আপনাদের সঙ্গে দেখা করতে চান, তিনি কি আসতে পারেন? কাকাবাবু দুই ভুরু তুলে বললেন, কি আশ্চর্য কথা! কখনো বন্দির কাছে আসতে গেলে কি অনুমতি নিতে হয় নাকি? বন্দির ইচ্ছে অনিচ্ছের কোনো দাম আছে? কাব্বানি বলল, না, আপনারা ঘুমোচ্ছিলেন তো, তাই বড় সাহেব বললেন আপনাদের যদি অসুবিধে হয় তিনি পরেও আসতে পারেন। কাকাবাবু ব্যস্ত হয়ে বললেন, না না, এক্ষুনি আসতে বলো। কে সেই বড় সাহেব যিনি আমাদের এখানে আটকে রেখেছেন? তাকে দেখার জন্য আমি ছটপট করছি। কেন আটকে রেখেছেন সেটা না জানলে। কাব্বানি বেরিয়ে গেল। এর মধ্যে জেগে উঠেছে সন্তু। একটু পরেই যে ঘরে ঢুকলো তাকে পাক্কা সাহেব বলেই মনে হয়। সেরকমই গায়ের রং, একটা কালো রঙের স্যুট, আর কি যেন ছবি আঁকা টাই পরে আছে, মাথায় হ্যাট। লোকটি মাথার টুপিতে একটা হাত ছুঁয়ে বলল, গুড আফটারনুন মিস্টার রাজা, ভালো আছেন? কোনো অসুবিধে হচ্ছে না তো? কাকাবাবু বললেন, না না, কোনো অসুবিধে নেই। মেঝেতে শুয়েও দিব্যি ঘুমোনো যায়। লোকটি বলল, আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। একটু বাইরে গিয়ে বসবেন? এই সময় আকাশটা খুব সুন্দর হয়। কাকাবাবু বললেন, হ্যাঁ, বুঝতে পারি। লোকটি বেরিয়ে গিয়ে হাঁক ডাক করে কী সব বলল। একটু পরে কাব্বানি ভিতরে এসে বলল, আসুন স্যার, এসো বাচ্চা। বাইরে বেরিয়ে বোঝা গেল এটাই দুর্গের সবচেয়ে উঁচু তলা। একটা বারান্দার পাশে কয়েকটা পাশাপাশি ঘর, তারপর একটা ছাদ। তার বাইরের দিকের পাঁচিল কোথাও কোথাও ভাঙা, খুব সম্ভবত এককালের গোলাগুলির চিহ্ন। সেই ছাদে তিনটে চেয়ার পাতা, তার একটিতে বসে আছে স্যুট পরা লোকটি। এই ছাদ থেকে দেখা যায় সামনে উপত্যকা নেমে গিয়েছে অনেক নিচে। গাছপালা রয়েছে প্রচুর, আর আকাশটা অপূর্ব সুন্দর। এক পাশটা ঘন নীল, খুব পাতলা পাতলা ছোট মেঘ ভাসছে, আর অন্য দিকটা একেবারে চকচকে সোনালি রঙের। তলার দিকটায় লাল আভা। আমাদের দেশে এতখানি সোনালি আকাশ দেখাই যায় না। লোকটার ধরন ধারণ অমন সাহেবী হলেও সে একটা গড়গড়ার নল মুখে দিয়ে তামাক খাচ্ছে। লোকটি বলল, মিস্টার রাজা, বসুন। আমি আপনার নাম জেনেছি, ইন্ডিয়া থেকে কেন এসেছেন তাও শুনেছি। আপনি কি আমাকে চেনেন? কাকাবাবু বললেন, হ্যাঁ, চিনি, কিন্তু আপনার নাম জানি না। লোকটি বলল, আমার নামটা আপনাকে বলা যাচ্ছে না, ধরে নিন আল কাসিম। আপনি যে আমাকে চেনেন বললেন, কি করে চিনলেন? কাকাবাবু বললেন, আপনাকে আগে দেখেছি। আল কাসিম বলল, দেখেছেন? কোথায় দেখেছেন?
সমুদ্রের ধারে সকালবেলা আপনি ছুটতে ছুটে এসে একটা মোটরসাইকেলে উঠে চলে গেলেন। আপনি আমাকে কোনো মানুষ খুন করতে দেখেননি? খুন কিনা জানি না, একজন লোক দৌড়চ্ছিল, আপনি তাকে তাড়া করছিলেন, একসময় গুলি করলেন, লোকটি মাটিতে পড়ে গেল। সে মরে গেছে কিনা বেঁচে আছে তা জানি না। সে মারা গিয়েছে, এক গুলিতে খতম। সে ছিল দূর সম্পর্কের আমার এক পিসির ছেলে। আমাদের দুই ফ্যামিলিতে অনেক দিনের ঝগড়া। ওর বাবা আমার এক কাকাকে খুন করেছে, সুতরাং আমাকে তো প্রতিশোধ নিতেই হবে। একজনের বদলে একজন? হ্যাঁ, তাছাড়া ও সালাদিনের সম্পত্তির কিছুটা ভাগ পেত, ওর ফ্যামিলির আর কেউ পাবে না। আর যে দুজন লোক সালাদিনের সম্পত্তির বড় বড় ভাগ পাবে তাদেরও আমি খুন করব খুব শিগগিরই। সব ব্যবস্থা করা আছে। তাহলে সালাদিনের সম্পত্তির বেশিরভাগ আমি পেয়ে যাব। এরকম একটা অদ্ভুত কথা শুনে কাকাবাবু কি বলবেন বুঝে উঠতে পারলেন না, চুপ করে রইলেন। সন্তুও ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। এরকম একজন ভদ্র চেহারার, মনে হয় শিক্ষিত লোক, একটার পর একটা খুন করে যাওয়ার কথা বলছে নিজের মুখে। কোনো মানুষ এরকম কথা বলতে পারে? আল কাসিম বলল, একটু কফি খাওয়া যাক, কি বলেন? হাততালি দিয়ে লোকেদের ডেকে এসে কফির অর্ডার দিল। তারপর বলল, একটু পরেই দেখবেন গোটা আকাশটা তারায় ছেয়ে যাবে। বছরের এই সময়টায় খুব পরিষ্কার থাকে আকাশ। এখানে বসে থাকলে দেখা যায় শুটিং স্টার। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায় এক একটা তারা। অবশ্য ওগুলো তারা নয়, আসলে উল্কা। বেশিরভাগই আকাশ থেকে ছুটে আসতে আসতে পুড়ে ছাই হয়ে যায়। কাকাবাবু তবু কোনো কথা বলতে পারলেন না। কফি আসার পর সে এক চুমুক খেলো। হাতের নল ধরে গড়গড়ায়ও দুটো টান দিয়ে ধোঁয়া ছাড়ল। তারপর বলল, এবার আসল ব্যাপারটায় আসা যাক। তারতুফে সমুদ্রের ধারে আমার পিস্তুত ভাই আব্দুলকে কে খুন করেছে তা পুলিশ এখনো জানে না, কোনো দিন জানতেও পারবে না। ওখানে সে সময় যারা ছিল তারা বলেছে ভিড়ের মধ্যে ঠিক কী ঘটেছে তা তারা জানে না, শুধু গুলির শব্দ শুনেছে। তবে তারা সবাই বলেছে ওখানে দুই বগলে ক্রাচ নিয়ে একজন বিদেশি দাঁড়িয়েছিল। খুব সম্ভবত সেই লোকটি গুলি চালিয়েছে, সেই লোকটি খুনি। কাকাবাবু প্রায় আঁতকে উঠে বললেন, আমাকে খুনি বলেছে? আল কাসেম হেসে ফেলে বলল, না না, আমি এমনি ঠাট্টা করছিলাম। তারা বলেছে যে আপনি সব দেখেছেন, আপনি একমাত্র সাক্ষী। সুতরাং পুলিশ এখন আপনাকে হন্যে হয়ে খুঁজছে। সেই জন্যই আমরা আপনাকে এখানে আটকে রাখতে বাধ্য হয়েছি, সেজন্য দুঃখিত। এখন মিস্টার রাজা, আপনার কাছে আমার এই প্রশ্ন, পুলিশ যদি আপনাকে খুঁজে পায় কোনো রকমে, তাহলে আপনি কি বলবেন? কাকাবাবু বললেন, কি বলবো মানে? পুলিশ যা প্রশ্ন করবে তার উত্তর দেব। আল কাসিম বলল, আপনি ইন্ডিয়ার লোক, আমি আরবের। আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া বা শত্রুতা নেই। আপনি বাই চান্স আমার জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এখন আপনি আমার কোনো ক্ষতি করতে চাইলে আমিও আপনার ক্ষতি করব, তাই না? আপনি যদি কয়েকটা মিথ্যে কথা বলতে পারেন তাহলেই মিটে যায়। মিথ্যে কথা? কি ধরনের? সমুদ্রের ধারে খুনের ব্যাপারে পুলিশ যখন আপনাকে জিজ্ঞেস করবে। আমাকে বলতে হবে যে আমি কিছু দেখিনি। না না, আপনি বলবেন আপনি খুনিকে দেখেছেন একেবারে সামনে থেকে। আপনি বলবেন সেই খুনি খুব একটা লম্বা নয়, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর নাকের ঠিক ডগায় একটা বড় আঁচিল, তার দুটো কান ছোট বড়। আচ্ছা, এটা বলার দরকার নেই। আর বলবেন তার মাথার মাঝখানে গোল টাক। এইটুকু বললেই হবে। যদি বলতে না পারি? এই সামান্য কথাগুলো বলতে পারবেন না? মানে মিথ্যে কথা বলার অভ্যেস নেই তো, গুলিয়ে যেতে পারে। এইটুকু মিথ্যে বলতে পারবেন না? আপনি কখনো মিথ্যে কথা বলেননি? ছেলেবেলা থেকে মা বাবা এমন শিক্ষা দিয়েছেন,
মিথ্যে কথা বললেই শাস্তি দিতেন। তাই এখন এমন অভ্যেস হয়ে গেছে যে মিথ্যে কথা বলতে গেলেই জিভ আটকে যায়। গল্প টল্প বানাতে গেলে একটু আধটু মিথ্যে মেলাতে হয় ঠিকই, কিন্তু কারো নামে কোনো জলজ্যান্ত মিথ্যে কথা না, এখনো বলিনি। আপনি যেরকম প্রেসক্রিপশন দিলেন ওরকম চেহারার কোনো লোক আছে বুঝি? ঠিক তাই, একজন লোক আছে, তার তুফেই থাকে, সুতরাং পুলিশ আপনার কথা বিশ্বাস করবে। অর্থাৎ আমি মিথ্যে বলে আর একটা নির্দোষ লোককে ফাঁসিয়ে দেব? ও নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। ইচ্ছে করলেই কি মাথা ঘামানো বন্ধ করা যায়? সারা জীবন এই অপরাধ বোধ আমার মনের মধ্যে খচখচ করবে। সে লোকটা অতি বদমাস। তাকে তো আমি চিনি না, দেখিও নি। আমার কথায় সে শাস্তি পাবে? তাহলে এক কাজ করুন, আপনাকে আর কিছু করতে হবে না। আপনি শুধু জোর দিয়ে বলবেন আমি কিছু দেখিনি, ব্যাস। পুলিশ তো আর জোর করে আপনার মুখ দিয়ে কিছু বলাতে পারবে না। এই ছেলেটিকেও শিখিয়ে দিন যে ও বলবে কিছু দেখেনি। আল কাসিম সাহেব, সত্যি আর মিথ্যে নিয়ে কি দরাদরি করা যায়? কিছু দেখিনি বলাটাও তো মিথ্যে কথা। সেটা বলতে গিয়ে যদি আমি তেমন জোর দিতে না পারি। আর একটা কথা, আপনি যা শিখিয়ে দিলেন তা না হয় মেনে নিলাম এখন। তারপর পুলিশের কাছে গিয়ে যদি উল্টো কথা বলি, বলতেও তো পারি, তখন আপনি কি করবেন? আল কাসিম দারুণ অবাক হয়ে প্রায় হাঁ করে তাকিয়ে রইল কাকা বাবুর দিকে। তারপর আস্তে আস্তে বলল, তাই তো, এই কথাটা আমার মাথায় আসেনি। পুলিশের কাছে গিয়ে ভালো মানুষ সেজে আপনারা অনেক কথা বলে দিতে পারেন, তখন আপনারা থাকবেন পুলিশের প্রোটেকশনে। আমি কিছুই করতে পারবো না। এমনকি এখানে যে আপনাদের আটকে রেখেছিলাম তাও বলে দিতে পারেন। এই ছেলেটার বয়স কত? কাকাবাবু বললেন। 17। আল কাসিম বলল, 17? ঠিক আছে, এখনও অ্যাডাল্ট হয়নি। পুলিশ ওকে নিয়ে বিশেষ ঝামেলা করবে না। তবু ওকে কিছুদিন আটকে রেখে তারপর দেশে পাঠিয়ে দেব। কিন্তু মিস্টার রাজা, আপনাকে মেরে ফেলা ছাড়া অন্য উপায় নেই। আমি দুঃখিত। কাকাবাবু বললেন, আপনি মেরে ফেলতে চান, কিন্তু আমার এত তাড়াতাড়ি মরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। কিন্তু আপনাকে আমি বাঁচিয়ে রাখার তো কোনো উপায় দেখছি না। সালাদিন যদি একবার টের পান। না না, এখন পুলিশের ঝঞ্ঝাটে জড়িয়ে পড়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। একটা উপায় থাকতে পারে। আমরা যদি চুপি চুপি প্লেনে চেপে দেশে চলে যাই, তারপর তো পুলিশ আর আমাদের খোঁজ করবে না। পুলিশের মুখোমুখি না হলে তো আমাদের কিছু বলতেও হবে না। সে কথাও আমি একবার ভেবেছি, কিন্তু তা এখন আর সম্ভব নয়। সব এয়ারপোর্ট আর চেকপোস্টে জানিয়ে দেওয়া হয়েছে। আপনার চেহারার বর্ণনাও দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে চেনা তো খুব সহজ। আপনি ছদ্মবেশও ধরতে পারবেন না। আপনি ধরা পড়ে যাবেনই। তাহলে? তাহলে মিস্টার রাজা, এখন আর কোনো ক্রমেই আপনাকে ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। সুতরাং আপনাকে মরতেই হবে। তবে আপনাকে আমি সম্মানজনক মৃত্যুর সুযোগ দিতে পারি। আপনাকে পাহাড় থেকে ফেলে দেওয়া যায়, অথবা একটা বুলেটে আপনার কপাল ফুটো করে দেওয়া যায়। তা আমি চাই না। আপনি আমাকে আসল সত্যি কথাটা মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের ছেড়ে দিলে কি করবেন তা ঠিক নেই। সেই জন্য আপনি বরং আমার সঙ্গে ডুয়েল লড়ুন। আপনি রিভলভার কিংবা রাইফেল ছুটতে পারেন? একটু একটু পারি। আমি আর্মি অফিসার ছিলাম কিছুদিন, শুটিং চ্যাম্পিয়ন হয়েছি। তলোয়ার, বর্ষা, তীর ধনুক সবই ভালো জানি। আপনারা ভারতীয়রা তো লড়াই করতে জানেন না। এখন বোধহয় শিখছেন একটু একটু। ঠিক বলেছেন। একবার আমাদের দেশটা জয় করে নিয়েছিল আরবরা আর মুঘলরা, পরে এলো ইংরেজরা। কিন্তু এখন বোধহয় আর কেউ আমাদের দেশটাকে জয় করতে পারবে না। আচ্ছা আল কাসিম, একটা কথা জিজ্ঞেস করি। আপনি যে একটার পর একটা খুন করে যাচ্ছেন, তাতে শেষ পর্যন্ত আপনার কি লাভ হবে? সালাদিনের বেশিরভাগ সম্পত্তি আমি পেতে চাই। ওর অনেক ঘোড়া আছে, দুটো জাহাজ আছে,
সেই সব আমার চাই। এত নিয়ে কি করবেন? কতদিন ভোগ করবেন? দেখুন না সালাদিনের কি অবস্থা। সালাদিনের কথা ছাড়ুন, ওর শেষ হয়ে এসেছে। আমি অনেক দিন বাঁচব। আমাকে এক জ্যোতিষী বলেছে, টাকা পয়সা আর সম্পত্তি মানেই ক্ষমতা। আমি ক্ষমতা চাই। আমি এই দেশের মন্ত্রী হতে চাই। হবই হব, হবই হব। এবার উঠে দাঁড়িয়ে এসে বলল, কাল সকালে এসে আমার লোক আপনাকে নিয়ে যাবে। একটা ফাঁকা জায়গায় লড়াই হবে। সেখানে আপনি প্রাণ দেবেন। সম্মানের সঙ্গে আপনাকে কবর দেওয়া হবে। আজ রাতটুকু শুধু আপনার আয়ু। ভালো ভালো স্বপ্ন দেখুন। এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। পরপর 3টে গেট আছে, একটাও আপনারা খুলতে পারবেন না। তারপর সে বেরিয়ে গেল গট গট করে। এর মধ্যে সন্ধে হয়ে এসেছে। পুরোপুরি অন্ধকার হয়নি অবশ্য। টিটিউ টিটিউ করে একটা পাখি ডাকছে দূরে কোথাও। সন্তু পাঁচিলের ধারে গিয়ে উঁকি ঝুঁকি দিয়ে দেখে এসে বলল, খুব উঁচু, এখান থেকে নামার কোনো উপায় নেই। কাকাবাবু বললেন, হুম, একটা লোক আর একজনকে খুন করলো, সেটা হঠাৎ আমি দেখে ফেলেছি বলে আমাকেও মরতে হবে, কিংবা একগাদা মিথ্যে কথা বলতে হবে। কি সুন্দর দেশ, অথচ আমরা পড়ে গেলাম মারামারির মধ্যে। সন্তু বলল, লোকটি কি সত্যিই তোমায় মেরে ফেলতে চায় নাকি? কাকাবাবু বললেন, তাই তো মনে হচ্ছে। লোকটির ব্যবহার এত ভদ্র, অথচ ঠান্ডা মাথায় খুনের কথা বলে। এইসব লোক খুব বিপজ্জনক হয়। সন্তু বলল, চেহারা দেখে মনে হয় খুব ভালো ফাইটার। কাকাবাবু বললেন, আর্মিতে ছিল, আমাকে ডুয়েল লড়ার অফার দিল। তাতেও খুব সুবিধে হবে বলে মনে হয় না। আমি তো আর যখন তখন বন্দুক পিস্তল চালাই না। ওর অভ্যেস আছে, ওই জিতে যাবে মনে হয়। কি আর করা যাবে, আর তো কোনো উপায় নেই। একটু থেমে কাকাবাবু আবার বললেন, সন্তু, হয়তো আমাকে কালই মরতে হবে। তুই ভেঙে পড়িস না, তোকে ওরা দেশে পৌঁছে দেবে। মাথা ঠান্ডা রাখিস। সন্তু একবার কাকাবাবু বলেই থেমে গেল। তার শরীরটা কাঁপছে। কাকাবাবু তাকে কাছে টেনে নিয়ে মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, না, কান্নাকাটি নয়। আমরা সব সময় মাথা উঁচু করে রাখবো। আমি তোকে কোনো উপদেশ দিতে চাই না। তুই নিজের ইচ্ছে মতো বাঁচবি। সন্তু সরে পাঁচিলের কাছে গিয়ে এক হাতে নিজের মুখ চেপে রইল। একটু পরেই একজন সশস্ত্র প্রহরী ওদের ডেকে নিয়ে গেল ঘরে। দরজায় তালা দিল। রাত্রির বেলা খাবার দিতে এলো সাবা কাব্বানির বদলে অন্য একজন। যথারীতি খুবই ভালো ভালো খাবার। সন্তু কিংবা কাকাবাবু কিছু খেলেন না। একসময় শুয়ে পড়ার পর কাকাবাবু ঘুমোলেন কিনা বোঝা গেল না, কিন্তু সন্তু ছটপট করতে লাগলো। কিছুতেই ঘুম এলো না তার। একসময় ভোরের আলো ফুটল। তার রেখা এসে পড়ল ঘুলঘুলি দিয়ে। সন্তু অমনি উঠে বসলো ধড়মড় করে। কাকাবাবু ঘুমোচ্ছেন। গেটের তালা খোলার শব্দ হতেই সন্তু দেখল এবার ঢুকছে সাবা কাব্বানি। ভাঙা ভাঙা গলায় এসে বলল, খানিক পর আপনাদের নিয়ে যাবে। পাশে একটা বাথরুম আছে, আপনারা চোখ মুখ ধুয়ে তৈরি হয়ে নিতে পারেন। আমি ব্রেকফাস্ট দিচ্ছি। দাঁত মেজে আসার পর কাকাবাবু বললেন, দাড়িটাও কামিয়ে নেব ভাবছি। আজই যদি আমার শেষ দিন হয়, তাহলে সেজে গুজে যাওয়াই ভালো। ব্রেকফাস্টে কাকাবাবু শুধু 1 কাপ কফি খেলেন। সাবা কাব্বানির অনেক অনুরোধেও সন্তু কিছুই মুখে দিতে রাজি হলো না। 4জন লোক এলো কাকাবাবুদের নিয়ে যাওয়ার জন্য। তারা কাব্বানিকে কি যেন বলল নিজেদের ভাষায়। কাব্বানি কাকাবাবুদের দিকে ফিরে বলল, এরা বলছে আপনাদের সুটকেস, ব্যাগ ট্যাগ সবই নিয়ে যেতে হবে। কাকাবাবু বললেন, তা তো নিতেই হবে, এসব ফেলে যাব কেন? সব কিছু গুছিয়ে নেওয়ার পর সাবা কাব্বানি হঠাৎ বুকে জড়িয়ে ধরল সন্তুকে। সন্তু বলল, আপনার এই কোটটা? কাব্বানি বলল, না না, ওটা ফেরত দিতে হবে না, তুমি নিয়ে যাও।
সন্তুর মাথায় সে হাত বুলিয়ে দিল কবার, তারপর কাকাবাবুর দিকে ফিরে বলল। আল্লাহ আপনার ভালো করবেন। কাকাবাবু বললেন। ধন্যবাদ, তুমি ভালো থেকো। নিচে নেমে আসার পর কাকাবাবু পিছন ফিরে একবার দেখে নিয়ে বললেন। দেখ দেখ সন্তু, এই দুর্গটা সত্যি বেশ পুরনো, পরের ইতিহাস জেনে নিস। একটা বড় ভ্যানে তোলা হলো তাদের। পাহাড়ি পথে ঘুরে ঘুরে কিছুক্ষণ উপরের দিকে উঠে আবার অনেক নিচে নেমে গাড়িটা এক জায়গায় থামলো। সে জায়গাটা একটা ছোট্ট উপত্যকার মতো। সমতল ঘাসে ভর্তি জমি, বড় বড় গাছ দিয়ে ঘেরা। কাছাকাছি কোনো বাড়ি নেই। গাড়ি থেকে নামার পর কাকাবাবু বললেন। কি সুন্দর জায়গাটা রে সন্তু, একটু দূরে একটা ঝর্ণাও দেখা যাচ্ছে। সন্তুর মুখে কোনো কথা নেই, তার মুখখানা থমথমে। আল কাসিম এখনো আসেনি। কাকাবাবু ঘুরে ঘুরে চতুর্দিক দেখতে লাগলেন। সূর্য উঠে গিয়েছে। এখন পাউডার রঙের আকাশ। বড় বড় গাছগুলোর ডগা হাওয়ায় দুলছে। সবুজ ঘাস একেবারে কার্পেটের মতো ঘন। কাকাবাবু আপন মনে বললেন। আমাদের পৃথিবীটা বড় সুন্দর, কোনো মানুষই সহজে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না। ঝর্ণার জলের আওয়াজটা মনে হচ্ছে একটা গানের মতো। কয়েকটা পাখি ডাকছে, ঠিক যেন কথা বলছে নিজেদের মধ্যে। কি বলছে তারা? 5-7 মিনিটের মধ্যে আল কাসিম এসে উপস্থিত হলো একটা কালো রঙের গাড়িতে। আজ সে পরে এসেছে সাদা রঙের প্যান্ট, সাদা শার্ট আর সাদা কোট। দেখলে ক্রিকেট খেলোয়াড় মনে হয়। সে প্রথমেই সন্তু আর কাকাবাবুকে বলল, গুড মর্নিং, গুড মর্নিং। তার সঙ্গের লোকেরা গাড়ি থেকে নামালো দুখানা লম্বা ধরনের রিভলভার, দুটো তলোয়ার, দুপ্রস্ত তীর ধনুক আর এক জোড়া বর্ষা। আল কাসিম বলল, মিস্টার রাজা, আপনি যে কোনো অস্ত্র বেছে নিতে পারেন। আমরা 10 পা দূরত্বে দাঁড়াবো। আমার একজন সঙ্গী 7 গুনবে। তারপর শুরু হবে লড়াই। এটা খেলা নয়, ফাইট টু কিল। নিন, বেছে নিন। কাকাবাবু অস্ত্রগুলোর কাছে এসে দাঁড়ালেন। তারপর জিজ্ঞেস করলেন, এই লড়াইয়ের কোনো শর্ত আছে? আল কাসিম বলল, শর্ত আবার কি? আপনাকে মারতে আমার কয়েক সেকেন্ড লাগবে। তারপর আপনার কবরের ব্যবস্থা হবে। আর এই ছেলেটিকে কিছুদিন লুকিয়ে রেখে তার দেশে পাঠিয়ে দেব। যে কথা দিয়েছি অবশ্যই কথা রাখব। কাকাবাবু একটুক্ষণ চিন্তা করে বললেন। আমি তলোয়ার বেছে নিতে চাই। আল কাসিম বেশ অবাক হয়ে বলল, তলোয়ার? আপনি খোড়া লোক, 2 পায়ে দাঁড়াতেই পারেন না, তলোয়ার নিয়ে লড়বেন কি করে? কাকাবাবু বললেন। রিভলভার নিলে এক গুলিতেই শেষ হয়ে যেতে পারি, তলোয়ার নিলে তবু 2-4 বার ঠোকাঠুকি করতে পারবো, সেটুকু সময় বেশি পাবো। আল কাসিম কাঁধ ঝাঁকিয়ে বলল, বেশ, যা আপনার পছন্দ। কাকাবাবু ক্রাস দুটো নামিয়ে রাখলেন, খুলে ফেললেন কোট। লম্বায় তিনি আল কাসিমের চেয়ে একটু বড়ই মনে হলো। খোড়াপাটা বোঝা না গেলে তিনি একজন স্বাস্থ্যবান পুরুষ। একটা তলোয়ার তুলে নিয়ে বাতাসে চালালেন কয়েকবার। সন্তুর দিকে একবার তাকালেন, তারপর বললেন, আমি রেডি। আল কাসিম একটা তলোয়ার তুলে নিয়ে হাতের ঘড়ি দেখে বলল, 9টার সময় আমার একটা জরুরি মিটিং আছে, সেই জন্য আর সময় নষ্ট করতে পারছি না। একটু দূরে 4 জন সশস্ত্র লোক দাঁড়িয়ে আছে সার বেঁধে। আল কাসিম প্রথমেই খুব জোরে আঘাত করতে চাইল কাকাবাবুকে। তিনি লাফিয়ে একটু দূরে সরে গেলেন। ঠোকাঠুকি হলোই না। সিনেমায় এইসব লড়াই অনেকক্ষণ চলে, ঠোকাঠুকি হয় বারবার। তলোয়ারে তলোয়ারে জোর দিয়ে চেপে মুখোমুখি হয়। একজন একদিকে দৌড়ে যায়, অন্যজন তাকে তাড়া করে। এখানে লড়াই শেষ হয়ে গেল 2 মিনিটের মধ্যে। আল কাসিম যতবার মারতে আসে, কাকাবাবু এক পায়ে লাফিয়ে লাফিয়ে সরে যান। 3-4 বার এরকম হওয়ার পর বিরক্ত হয়ে গেল আল কাসিম। দাঁতে দাঁত চেপে সে বলে উঠল, এইভাবে কতবার পালাবেন? এবারেই আপনার শেষ।
সে তলোয়ারটা সোজা করে কাকাবাবুর বুক লক্ষ্য করে তেড়ে এলো হুঙ্কার দিয়ে। এবারে কাকাবাবু একটু সরে গিয়ে এত জোরে মারলেন তার তলোয়ারে, তা সে কল্পনাও করতে পারেনি। তার তলোয়ারটা ছিটকে পড়ে গেল অনেক দূরে। সে নিজেও ঝোঁক সামলাতে না পেরে পড়ে গেল মাটিতে। সন্তু হাততালি দিয়ে লাফাতে লাগলো। কাকাবাবু কয়েকটা লাফ দিয়ে আল কাসিমের গলায় তার তলোয়ারের ডগাটা ঠেকালেন। ভয়ে আল কাসিমের মুখখানা শুকিয়ে যেন ছোট্ট হয়ে গিয়েছে। সে বলল, আপনি আপনি একজন ভারতীয় খোড়া লোক, এরকম লড়াই করতে পারেন? এখন কি করবেন? আপনি মারবেন আমাকে? কাকাবাবু বললেন। না। সে বলল, মারবেন না? কাকাবাবু গম্ভীরভাবে বললেন, না, মারবো না। কারণ আমি সারা জীবনেও কাউকে প্রাণে মারিনি, ভবিষ্যতেও মারবো না। আমার কাছে আমার নিজের জীবনের যেমন দাম আছে, তেমনি সব মানুষেরই জীবনের দাম আছে। যাই হোক, কথা হচ্ছে এখন কি হবে। আপনি লড়াইতে হেরেছেন, তাই আপনার দলের লোকেরা আমাদের গুলি করে মারবে? সে বলল, না না, আমি অর্ডার না দিলে ওরা কিচ্ছু করবে না। কাকাবাবু একটু সরে গিয়ে বললেন, তাহলে উঠে দাঁড়ান, আপনার সাদা পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। সে তড়াক করে উঠে দাঁড়িয়ে অস্থিরভাবে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, আমি হেরে গেলাম, আমি আপনার কাছে হেরে গেলাম, এখনো বিশ্বাসই করতে পারছি না। কাকাবাবু বললেন, আপনি আমাকে মারতে চেয়েছিলেন, আর আমি বাঁচার জন্য লড়েছি। আল কাসিম বলল, আমি ভেবেছিলাম আপনার একটা পা ভাঙা, আমার সঙ্গে লড়তেই পারবেন না, তাই আমি আপনাকে সিরিয়াসলি নিইনি। আপনি এই লড়াই কোথায় শিখলেন? কাকাবাবু বললেন, আমার দেশেই শিখেছিলাম অল্প বয়সে, তখন অবশ্য আমার পা ভাঙা ছিল না। কাসিম বলল, এটা কোনো লড়াই হলো না, আপনি আর একবার লড়তে রাজি আছেন? কাকাবাবু সোজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, রাজি। সে দুই ভুরু তুলে বলল, সত্যি রাজি? একবার কোনো ক্রমে আমার হাত থেকে সোরটা ফেলে দিয়েছেন বলে ভাববেন না যে আবার পারবেন। লাফিয়ে লাফিয়ে পালাতেও পারবেন না। কাকাবাবু বললেন, হয়তো পারবো না, কিন্তু আপনি আমাকে লড়াই করতে বললে আমি তো পিছিয়ে যেতে পারি না। এটা আমার আত্মসম্মানের ব্যাপার। আল কাসিম সগর্বে বলল, তাহলে আবার অস্ত্র ধরুন। কাসিম নিজে তলোয়ারটা মাটি থেকে তুলে নিয়ে কয়েকবার শাঁ শাঁ করে চতুর্দিকে ঘুরিয়ে বাতাস কাটল। তারপর দাঁড়ালো কাকাবাবুর মুখোমুখি। চারজন প্রহরী দাঁড়িয়ে আছে একভাবে। সন্ধুর আবার বুক দুদ্দুর করতে শুরু করেছে। কাকাবাবু কি দ্বিতীয়বার পারবেন? কাকাবাবুর মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই। তলোয়ার উঁচু করে আল কাসিম কাকাবাবুর দিকে চেয়ে রইল বেশ কয়েক মুহূর্ত। তারপর অস্ত্র নামিয়ে বলল, না, এটা ঠিক হচ্ছে না। এটা ডুয়েলের নিয়ম নয়। ডুয়েল একবারই হয়। আফটার অল আমি ভদ্রলোক। মিস্টার রাজা, আপনিই জিতেছেন। কাকাবাবু একটু হেসে তার তলোয়ারটা মাটিতে ফেলে দিলেন। সন্তুর বুক থেকে অনেকখানি হাওয়া বেরিয়ে এলো। আল কাসিম হ্যান্ডশেক করল কাকাবাবুর সঙ্গে। তারপর বলল, নিন, একটা সিগারেট খান। কাকাবাবু বললেন, ধন্যবাদ, কিন্তু আমি ধূমপান করি না। নিজে একটা সিগারেট ধরিয়ে সে বলল, আপনি একজন বিস্ময়কর মানুষ। মিথ্যে কথা বলবেন না বলে আপনি মরতেও রাজি ছিলেন। এরকম মানুষ আমি জীবনে আর দেখিনি। আপনাকে মেরে ফেলাটা খুবই অন্যায় হতো, কিন্তু আপনাকে নিয়ে আমি এখন কি করি বলুন তো? ছেড়ে দিতেও পারি না। আপনি এমন একটা কাণ্ড করেছেন। কাকাবাবু কোটটা পরে নিতে নিতে বললেন, আমি আবার কি কাণ্ড করলাম? কাসিম বলল, আপনি একটা খুনের ঘটনার একমাত্র সাক্ষী। কাকাবাবু বললেন, আপনার নাম তো আল কাসিম নয়, ছদ্মনাম, তাই না? হ্যাঁ। অর্থাৎ আমি আপনার আসল নাম জানি না। পুলিশ যদি আমাকে ধরেও আপনার নাম বলতে পারবো না। আর চেহারার বর্ণনা, অনেক আরবের চেহারাই তো একরকম হয়। মিস্টার রাজা, পুলিশ ভালো রকমই জানে কে খুন করেছে। তারতুফের পুলিশও আমাকে চেনে। এদের একটা সাক্ষী দরকার, যে নিজের চোখে দেখেছে। সেই সাক্ষী হচ্ছেন আপনি।
তাছাড়া আমি খবর পেয়েছি আমার শত্রুপক্ষ আপনাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আমার বিরুদ্ধে কাজে লাগাবে আপনাকে। সালাদিন সম্ভবত আর 2-3 দিনের বেশি বাঁচবে না। সে মরে গেলেই আমি প্রচুর সম্পত্তি পাবো, তখন আর পুলিশ আমাকে ঘাটাতে সাহস করবে না। আমি চাই এই ব্যাপারটা যাতে কোনো ক্রমেই সালাদিনের কানে না যায়। আপনাকে তো আমি মেরে ফেলতে পারছি না, সুতরাং এই কটা দিন আপনাকে আবার ওই দুর্গে বন্দি করে রাখতে হবে। আবার ওখানে? ঘরটা বড্ড ছোট। কোনো উপায় নেই, ওটাই সবচেয়ে সেফ জায়গা। ঠিক আছে, আপনাদের জিনিসপত্র গুছিয়ে নিন, আমি আর দেরি করতে পারবো না, আমার জরুরি মিটিং আছে। কাকাবাবুদের ব্যাগ আর সুটকেস গাড়ি থেকে অস্ত্রগুলোর পাশে নামিয়ে রাখা হয়েছিল কেন কে জানে। সন্তুই সে দুটো তুলে নিল। কাকাবাবু ক্রাচ বগলে দিলেন। তক্ষুনি পাহাড়ের উপরের দিকের রাস্তায় বিচ্ছিরি আওয়াজ করে একটা গাড়ি থামল। তার থেকে টপাটপ করে নেমে পড়ল কয়েকজন লোক। কি যেন তারা বলল চেঁচিয়ে। আল কাসিমের লোকেরা তাদের দিকে ফিরে গুলি চালাতে লাগলো। আল কাসিমও রিভলভার হাতে নিয়ে ছুটে গেল তাদের দিকে। উপরের পাহাড়ের দিক থেকেও এলো এক ঝাঁক বুলেট। কাকাবাবু সন্তুর দিকে একবার তাকিয়েই শুয়ে পড়লেন মাটিতে। সন্তুও জানে গুলির লড়াইয়ের সময় মাটিতে শুয়ে পড়তে হয়। দুপক্ষের গোলাগুলির মধ্যে হঠাৎ একটা কাণ্ড হলো। উপর থেকে এক ঝাঁক মেশিন গানের গুলি ফুঁড়ে দিল আল কাসিমকে। সে লটকাতে লটকাতে ঘুরে পড়ে গেল মাটিতে। মুখ দিয়ে একটা শব্দও বেরোলো না। দেখলেই বোঝা যায় তার সব শেষ। কাকাবাবু সন্তুকে বললেন, চল, আমরা শিগগির নিচের দিকে নেমে যাই। উপরে যারা এসেছে তারা আবার কোন দল তা তো জানি না। এখানে পাহাড়ের একদিক ঢালু হয়ে নেমে গিয়েছে। অতি কষ্টে ঘষ্টাতে ঘষ্টাতে গড়াতে গড়াতে নামতে লাগলেন দুজনে। তলায় অবশ্য খাদ নেই, অনেকখানি অংশই ঢালু, তাই পড়ে যাওয়ার আশঙ্কা নেই। খানিকটা নেমে আসার পর কিছুটা ঝোপ জঙ্গল। সেই ঝোপ থেকে বেরিয়ে এলো একটা মানুষের মুখ। মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে কালো চশমা। যে একটা দ্বীপ কেনার কথা বলেছিল। সে হাতছানি দিয়ে ব্যস্তভাবে বলল, এদিকে এদিকে, কুইক কুইক। এ আবার কি চায়? হঠাৎ এখানে এই সময় এলোই বা কি করে? সে বলল ফিসফিস করে, আমি আপনাদের জন্য গাড়ি এনেছি, এক্ষুনি পালাতে হবে। ঝোপের একটু নিচেই একটা সরু রাস্তা, সেখানে রয়েছে একটা কালো রঙের গাড়ি। সেখানে নেমে এসে লোকটি গাড়ির দরজা খুলে বলল, উঠে পড়ুন উঠে পড়ুন শিগগিরই। কাকাবাবু একটু দ্বিধা করলেন। এই লোকটা যে দলেরই হোক, এখান থেকে দূরে সরে যাওয়াই এখন দরকার। কাকাবাবুরা গাড়িতে উঠে বসতেই লোকটি স্টার্ট দিল সঙ্গে সঙ্গে। গাড়িটা ছুটতে লাগলো পাহাড়ের আরও নিচে। খানিকটা ধাতস্থ হওয়ার পর কাকাবাবু বললেন, উপকারী বন্ধু, জানতে পারি কি আপনি ঠিক কে? আপনার দুটো নাম শুনেছি। লোকটি বলল, আমার নাম আল আমিন সেলজুক। আপনি শুধু আমিনও বলতে পারেন, সেলজুকও বলতে পারেন। আমি তো একজন প্রাইভেট ডিটেকটিভ, তাই এক এক সময় আলাদা নাম নিতে হয়। কাকাবাবু অবাক হয়ে বললেন, আপনি ডিটেকটিভ? হ্যাঁ। কার হয়ে কাজ করছেন? যখন যে বলে। এখন সালাদিনের লোক বলেছে আপনাদের খুঁজে বের করতে। আজ সকালেই খবর পেলাম আপনাদের দুর্গটায় আটকে রেখেছে। ওই দুর্গের অনেকখানি কন্ট্রোল করে আল কাদের ইব্রাহিম। সেখানে গিয়ে জানলাম খানিক আগেই আপনাদের নিয়ে যাওয়া হয়েছে। কি করে জানলেন যে আমাদের এখানেই নিয়ে আসা হয়েছে? আল কাদের ইব্রাহিমের এটা প্রিয় জায়গা। এখানে এসে ও প্রায়ই মিটিং করে, তাই একটা চান্স নিলাম। এই লোকটির নাম আল কাদের ইব্রাহিম? আমাদের কাছে আসল নাম বলেনি। ও দারুণ শক্তিশালী, খুব অহংকারী, আর মানুষ মারতে একটুও দ্বিধা করে না। ও তো শুনেছি আপনাদের মেরে ফেলার জন্যই ধরে এনেছিল। এতক্ষণ মারেনি কেন? বোধহয় সময় পায়নি। এর মধ্যে একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে, তা আপনি জানেন? ওর একটা শত্রুপক্ষের লোক এসে পড়ে গুলি ছুটতে শুরু করেছে। ওই শুনুন, এখনো গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে দুই পক্ষের।
প্রথম গুলিতেই ওই ইব্রাহিম মারা গিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা নিজের চোখে দেখলাম। যে লোকটি কত গর্ব করছিলেন সালাদিনের বেশিরভাগ সম্পত্তি উনি দখল করবেন, ওর অনেক ক্ষমতা হবে, এদেশের মন্ত্রী হবেন, এত সব আশার এক মুহূর্তে সব শেষ। গুলি লেগে সঙ্গে সঙ্গে মারা গেলেন। মানুষের জীবন কি অদ্ভুত! খুনটুন করেও ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, কিছুই হলো না। ইব্রাহিম মারা গিয়েছে? আপনি শিওর? আমি আর সন্তু দুজনেই দেখেছি, আমাদের চোখের সামনে। যা, তাহলে তো ব্যাপারটা অনেক সোজা হয়ে গেল। এখন লড়াইটা হবে সালাদিনের আর দুই ভাইপোর মধ্যে। সালাদিন বোধহয় আর একদিনের বেশি বাঁচবে না, আয়ু শেষ হয়ে এসেছে। আপনি এত কিছু জানলেন কি করে? আমি তো ডিটেকটিভ, আমাকে সব কিছু জানতে হয়। সেটা ঠিক, আপনি ঠিক সময় এসে পড়ায় আমাদের খুব উপকার হলো। ওই পাহাড়ি রাস্তায় আমার পক্ষে তাড়াতাড়ি নামা তো সহজ নয়, হয়তো পারতাম না, যে কোনো পক্ষের কাছে ধরা পড়ে যেতাম। আমি কোনো কাজের দায়িত্ব নিলে তাতে কোনো ভুল হয় না। ইব্রাহিমের কবল থেকে আপনাদের দুজনকে ছাড়িয়ে আনার দায়িত্ব ছিল আমার। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। তাছাড়া আপনি ভারতের একজন বিশিষ্ট মানুষ, আপনাকে নিরাপদে দেশে ফিরিয়ে দেওয়াটাও তো আমাদের সকলের দায়িত্ব। ভারত একটা মহান দেশ, আমি সে দেশকে খুব শ্রদ্ধা করি। আপনি ভারতে গিয়েছেন কখনো? না, ইচ্ছে আছে। হঠাৎ সে গাড়িটা থামিয়ে দিল। এখানে রাস্তাটা আবার অনেকটা পাহাড়ের উপর দিকে উঠে এসেছে। সামনে একটা চৌকো জায়গা, নিচে আর একটা সুন্দর উপত্যকা, তার মাঝে মাঝে কয়েকটা পুতুলের মতো বাড়ি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এখানে কি আছে, থামলেন কেন? দু হাত ছড়িয়ে আড়মোড়া ভেঙে সেলজুক পড়ল। উহ, সেই ভোরে উঠেছি, টায়ার্ড হয়ে গিয়েছি। আমি একটানা বেশিক্ষণ গাড়ি চালাতে পারি না, একটু বিশ্রাম নিই। কাকাবাবু কিছু বললেন না। সন্তুর বেশ খিদে পেয়ে গিয়েছে। কাল রাত্রির থেকে এত টেনশন ছিল যে কিছুই খেতে পারিনি। এখন মুক্তির স্বাদ পেয়ে পেট চলছে, কিন্তু সে কথা তো বলা যায় না। সেলজুক বলল, জায়গাটা খুব সুন্দর না? কাকাবাবুর এখন সুন্দর কিছু দেখার মন নেই, তিনিও ক্লান্ত, কোথাও পৌঁছতে চান। সেলজুক একটা সিগারেট ধরালো, সেই ধোয়ার গন্ধটাও তার ভালো লাগছে না। সামনের সিটে কাকাবাবুর পাশে ব্যাগটা পড়ে আছে, সেটা তুলে নিয়ে সেলজুক বলল, এটা সেই বাইবেলের দলিলটা না? খুব দামি জিনিস। কাকাবাবু বললেন, হ্যাঁ, দামি তো বটেই। যারা ইতিহাস নিয়ে চর্চা করে তারা এর থেকে অনেক নতুন কিছু তথ্য পেতে পারে। আমি তো সেটা পড়তেই পারিনি। সেলজুক বলল, ক্রিস্টি বলে নিলামের বিখ্যাত দোকান আছে, সেখানে পৃথিবীর খুব দামি দামি জিনিসের একটা তালিকা আছে, সেখানে নাম আছে এই দলিলটার। কাকাবাবু বললেন, তাই নাকি? আপনি অনেক খবর রাখেন তো। ও, অবশ্য আপনি ডিটেকটিভ, আপনি তো সব জানবেন। সেলজুক বলল, আপনি একটা ভালো জিনিস পেয়েছেন। কাকাবাবু বললেন, চলুন এবার যাওয়া যাক। সেলজুক বলল, হ্যাঁ যাচ্ছি। জানেন মিস্টার রাজা, আমার আর এই ডিটেকটিভের কাজ ভালো লাগছে না। অনেকদিন তো চালালাম, বড্ড খাটুনি, এবার ভাবছি ছেড়ে দেব। কাকাবাবু বললেন, বেশ তো, তারপর কি করবেন? সেলজুক বলল, কিছু না, সমুদ্রের ধারে একটা ছোট্ট বাড়ি কিনব, আর তার বারান্দায় পায়ের উপর পা দিয়ে বসে মানুষজন দেখব, ভালো ভালো খাবার খাবো। কাকাবাবু বললেন, বেশ তো ভালো আইডিয়া। সেলজুক বলল, হ্যাঁ, এবার তোমরা দুজনে গাড়ি থেকে নামো। কাকাবাবু বললেন, গাড়ি থেকে নামবো? এখন নামতে ইচ্ছে করছে না। সেলজুক বলল, ইচ্ছে না করলেও তোমাদের নামতে হবে। আমি আর তোমাদের নিয়ে যাব না, এই ব্যাগটা শুধু আমার চাই। এই দলিলটার দাম এখন নিলামে $17 মিলিয়ন। সেটা বিক্রি করে দিতে পারলেই আমার বাকি জীবনটা চমৎকার কেটে যাবে। নামো। সে একটা রিভলভার বের করে ঠেকালো কাকাবাবুর ঘাড়ে।
লোকটি এতক্ষণ বেশ ভদ্রভাবে কথা বলছিল। হঠাৎ তার এই পরিবর্তন দেখে কাকাবাবু এতই অবাক হয়ে গেলেন যে কিছুই বলতে পারলেন না। রিভলভারের খোঁচা দিয়ে ঠেলে ঠেলে সেলজুক কাকাবাবুকে নামালো গাড়ি থেকে, নিজেও নামলো। তার এক হাতে সেই ব্যাগ। কাকাবাবু শুধু দুবার বললেন, ছি ছি। সন্তুও নামলো। এতক্ষণ সে কিছুই করেনি, কোনো কথাই বলেনি। এবার সে কিছুই না ভেবেচিন্তে সোজা ছুটে গিয়ে সেলজুকের পেটে এক ঢুসো মারল। সে আহ করে চেঁচিয়ে উঠে ফেলে দিল রিভলভারটা। সন্তু সেটা পা দিয়ে সরিয়ে দিতে গিয়েও পারল না। সন্তু ব্যাগটা তার কাছ থেকে কেড়ে নিয়ে কাকাবাবুর কাছে এসে দাঁড়ালো। সেলজুক কিন্তু সঙ্গে সঙ্গে আবার কুড়িয়ে নিল রিভলভারটা। সে এগিয়ে এসে এক চড় কষালো সন্তুর গালে। তারপর তার গালে রিভলভারটা চেপে হিংস্র গলায় বলল, হতভাগা ছেলে, তোকে এক্ষুনি শেষ করে দিতে পারি। দে ব্যাগটা। কাকাবাবু বললেন। ব্যাগটা দিয়ে দে সন্তু। সেলজুক ব্যাগটা হাতে নিয়ে রিভলভার নাচাতে নাচাতে বলল, তোমরা এই খাদের দিকটা চলে এসো, আমি 3 গুনবো, তার মধ্যে 1 2। কাকাবাবু আর সন্তু দুজনেই খাদের দিকে এসে দাঁড়ালেন। সেলজুক বলল, এখন আমি তোমাদের মেরেও ফেলতে পারি, খাদে ফেলে দিতে পারি, কিংবা তোমাদের এখানে দাঁড় করিয়ে রেখে আমি চলে যেতে পারি। তারপর তোমরা যদি এখান থেকে বেঁচে ফিরতে পারো সে চেষ্টা করো। খুব শক্ত, অনেকটা পাহাড়ি পথ। তুমি ক্রাচ নিয়ে পারবে না মিস্টার রাজা। কাকাবাবু এবার গম্ভীরভাবে বললেন, সেলজুক, যদি এই দলিলটার ওপরেই তোমার এত লোভ ছিল তাহলে তুমি আমার কাছে চাইলে না কেন? রিভলভার দেখাবার কি দরকার ছিল? সেলজুক নকলভাবে অবাক হওয়ার ভান করে বলল, সে কি, এমনি এমনি চাইলেই তুমি দিতে? কাকাবাবু বললেন, এমনি এমনি চাইলে যদি না দিই তাহলে রিভলভার না চাইলেও আমি দিতে রাজি নই। সেলজুক হা হা করে একটা অট্ট হাসি দিল। তারপর বলল, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে মিস্টার রাজা। দেবে না মানে? ব্যাগটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। এবার যদি আমি দুমদুম করে 2টো গুলিতে মেরে ফেলি তোমাদের, তুমি কি করবে? তুমি মরতে চাও? কাকাবাবু বললেন। না। সঙ্গে সঙ্গে তিনি তার একটা ক্রাচ বিদ্যুৎ বেগে ছুড়ে দিলেন ওর দিকে। ওর বুকে সেটা দড়াম করে লাগলো। একটা আর্তনাদ করে পড়ে গেল সেলজুক। মাটিতে পড়ে কাতরাতে লাগলো। এবার সন্তু সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওর হাত থেকে কেড়ে নিল রিভলভারটা। তারপর প্রতিশোধ হিসেবে একটা চড় কষালো ওর গালে। কাকাবাবু সারা শরীর রাগে কাঁপছে। তিনি লাফাতে লাফাতে এসে বললেন, পাজি, বদমাস, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলে, বিশ্বাসঘাতক। তিনি অন্য ক্রাসটা দিয়ে দুবার বেশ জোরে মারলেন সেলজুকের পিঠে। সে যন্ত্রণায় কুকিয়ে উঠল। কাকাবাবু বললেন, সন্তু, দেখ তো গাড়িতে দড়ি টড়ি আছে কিনা, ওকে আমরা বেঁধে নিয়ে যাব। লোকটি অর্ধেকটি উঠে বসে বলল, নো নো নো, আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। কাকাবাবু এক ধমক দিয়ে বললেন। কি বুঝতে পারোনি? সে আবার শুধু বলল, বুঝতে পারিনি, বুঝতে পারিনি, ক্ষমা করো। কাকাবাবু বললেন, যারা সরাসরি শত্রুতা করে তাদের তবু বোঝা যায়, আর তুমি এতক্ষণ বন্ধু সেজে। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, তোমাকে আমি বেঁধে নিয়ে গিয়ে পুলিশের হাতে জমা দেব। উঠে দাঁড়িয়ে সেলজুক 2 হাতে মুখ চাপা দিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। সন্তু খুঁজছে গাড়ির মধ্যে দড়ি টড়ি কিছু আছে কিনা। হঠাৎ সেলজুক একটা কাণ্ড করল। পাথরের দেওয়ালটার উপর উঠে ঝাঁপ দিল খাদের দিকে। কাকাবাবু শিউরে উঠলেন। সন্তু আর তিনি দৌড়ে এসে দেখলেন সেলজুক গড়িয়ে গড়িয়ে পড়ছে। এখানে পাহাড়টা একেবারে খাড়া নয়, ঢালু। কিছু কিছু ঝোপঝাড় আছে। তলাটা অনেক নিচে, দেখাই যায় না। কাকাবাবু বললেন, যদি প্রাণে বেঁচেও যায় কোনো ক্রমে, হাত পা ভাঙবে, কি আর করা যাবে, সেটা ওর কর্মফল। চল আমরা গাড়িটা নিয়ে যাই। গাড়িতে উঠে বসার পর কাকাবাবু বললেন, চাবি? যা,
চাবি তো সেলজুক সঙ্গে নিয়ে গিয়েছে। এবার একটা রিভলভার সঙ্গে আছে। মহামূল্যবান ব্যাগটাও হাতছাড়া হয়নি। কিন্তু পাহাড় থেকে নামতে হচ্ছে পায়ে হেঁটে। রাস্তা ভালো, বেশ মসৃণ, কিন্তু নিচের দিকে নামতে গেলে কাকাবাবুকে খুব সাবধানে ক্রাচ ফেলতে হয়। একবার হড়কে গেলেই বিপদ। তবু দুজনেই এখন বেশ ফুর্তিতে আছেন। নামতে নামতে কাকাবাবু বললেন, জানিস সন্তু, আজ সকালে ডুয়েল লড়ার সময় আমার মনে হয়েছিল এই বুঝি আমার শেষ। অনেকদিন তো তলোয়ার হাতে ধরিনি। ওর মতো একজন জোয়ান মানুষের সঙ্গে খোঁড়া পায়ে লড়তেই পারবো না, হেরেই যাব। হারলেই ও মেরে ফেলতো। সন্তু জিজ্ঞেস করল, তুমি তলোয়ারের বদলে রিভলভার নিলে না কেন? কাকাবাবু বললেন, কেন নিলাম না বুঝিসনি? সন্তু মাথা নাড়ল দুদিকে। কাকাবাবু আবার বললেন, রিভলভার আমি ভালোই চালাই, তাতে জেতার চান্স ছিল। কিন্তু আমি তো কোনো মানুষকে প্রাণে মারতে পারি না, ওকেও সেইভাবে মারতে পারতাম না। ও কিন্তু আমাকে খুন করার জন্যই গুলি চালাতো। তাই ভাবলাম তলোয়ার নিলে তবু কিছুক্ষণ ঠোকাঠুকি করা যাবে। ইব্রাহিম হেরে গেল, কারণ ও আমাকে ধর্তব্যের মধ্যেই আনেনি। ভেবেছিল দু চার ঘায়ে আমাকে কাত করে দেবে। সন্তু বলল, আমার এমন বুক ঢিপ ঢিপ করছিল যেন বুকটা ফেটেই যাবে। কাকাবাবু হাসতে হাসতে বললেন, ভয় তো হবেই। একটা এমন সময় আসে যখন অন্য কোনো উপায়ই থাকে না, মনের জোরটাই সম্বল। সন্তু বলল, আর ওই সেলজুক লোকটা, প্রথম দিন ওকে দেখেই আমার কেমন যেন মনে হয়েছিল। কাকাবাবু বললেন, তুই ঠিক বুঝেছিলি, তবে ও একটা ছুঁচো। ওর রিভলভার ধরা দেখেই আমি বুঝেছিলাম ও একটা আনাড়ি, চালাবার অভ্যেস নেই। একটা রিভলভার জোগাড় করে এনেছে আমাদের ভয় দেখাবার জন্য। প্রায় 50 মিনিট পর ওরা পাহাড়ি রাস্তা ছেড়ে নেমে এলেন বড় রাস্তায়। কাকাবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, এবার আর হাঁটতে অসুবিধে হবে না। বেলা প্রায় 11টা। আকাশে চড়া রোদ, কিন্তু গরম নেই ভাগ্যিস। তাই হাঁটতে ভালোই লাগছে। ক্রমশ রাস্তার পাশে গাছপালা কমে আসছে। একপাশে ধুধু মাঠ, অন্য পাশে কিছু দূরে পাহাড়ের রেখা। কাকাবাবু বললেন, কিছু দূর গেলে নিশ্চয়ই কোনো শহর পাওয়া যাবে। সেখান থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে দামাস্কাস পৌঁছে যাব। সালাদিন ওখানেই আছে। এতক্ষণে তার অবস্থা কিরকম কে জানে। সন্তু হিসাব করে বলল, তারতুফের হোটেল থেকে আমাদের নিয়ে আসা হয়েছিল পরশু মাঝরাতে। তারপর তো আমাদের রাস্তায় এক জায়গায় আটকে অজ্ঞান করে দিল। তারপর কি হলো জানি না। পরের দিন গোটা রাতটা আমরা বন্দি হয়ে রইলাম দুর্গে। তার মানে আমাদের আরও একদিন আগে পৌঁছানোর কথা ছিল দামাস্কাস শহরে। কাকাবাবু বললেন, কি অদ্ভুত ট্র্যাজেডি দেখ। আমি যদি পুলিশের কাছে সত্যি কথা বলে দিই, এই ভয়ে ইব্রাহিম আমাদের আটকে রাখলো, মেরে ফেলতে চাইলো, তারপর নিজেই দমাস করে মরে গেল। এখন তো পুলিশকে জানাবার কোনো ব্যাপারই রইল না। যে আসামি সেই তো মৃত। হাঁটতে লাগলেন দুজনে। ক্রাচ নিয়ে বেশি দূর একটানা হাঁটা খুবই কষ্টকর, কিন্তু কাকাবাবুর মুখে কষ্টের চিহ্ন মাত্র নেই, বরং বেশ ফুর্তিতেই আছেন। দিনের বেলা প্রকাশ্য রাস্তায় আর কেউ মারতেও আসবে না, ধরেও নিয়ে যাবে না আশা করা যায়। কাকাবাবু আবার বললেন, এদেশে এসে এই প্রথম আমরা বেড়াচ্ছি, কি বল? দেশটা সুন্দর, দু চারটে খুনে বা বদমাস সব দেশেই থাকে, কিন্তু ভালো মানুষই বেশি। এদেশের কোন মানুষটিকে আমাদের সারা জীবন মনে থাকবে বলতো? সন্তু একটুও চিন্তা না করে বলল, দুর্গের জেলখানার পাহারাদার শিক্ষা আব্বানি। কাকাবাবু বললেন, সত্যি খুব নরম মনের মানুষ। আর এই সেলযুগটাকে যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। খাদে ঝাঁপ দিয়ে ও যদি মরে যায়,
তাহলে নিজের দোষেই মরল। আমি তো ওকে পুলিশের হাতেই তুলে দিতে চেয়েছিলাম। কথা বলতে বলতে এগোচ্ছেন দুজনে। হঠাৎ একটা গাড়ি তাদের পেরিয়ে গিয়েও আবার ব্যাক করে এসে থামলো তাদের পাশে। ড্রাইভারের সিট থেকে একজন মোটা মতো লোক গলা বাড়িয়ে কি যেন বলল আরবি ভাষায়। কাকাবাবু দেখলেন গাড়ির পিছনের সিটে বসে আছেন একজন মহিলা আর একটি ৬-৭ বছরের ফুটফুটে ছেলে। তাদের এক ঝলক দেখে নিয়েই কাকাবাবু বুঝলেন সঙ্গে বউ আর বাচ্চা নিয়ে যারা বেরোন তারা নিশ্চয়ই খুন ডাকাতি করেন না। তিনি এবার বললেন, নো আরবিক, ইংলিশ ইংলিশ। লোকটি এবার পিছনে তাকালেন। মহিলাটি পরিষ্কার ইংরেজিতে বললেন, মে আই হেল্প ইউ? আমরা দেখলাম আপনারা অনেকক্ষণ ধরে হাঁটছেন। সাধারণত হাইওয়ে দিয়ে কেউ হাঁটে না। আপনাদের কোথাও পৌঁছে দিতে পারি? কাকাবাবু বললেন, আমাদের যদি কাছাকাছি কোনো শহরে পৌঁছে দেন খুব উপকার হবে। মহিলাটি জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাবেন? কাকাবাবু বললেন, আমরা যাব দামাস্কাস। একটা বড় কোনো জায়গা পেলে ট্যাক্সি কিংবা গাড়ি ভাড়া করে নিতে পারি। মহিলাটি বললেন, উঠে পড়ুন, আমরা যাচ্ছি হোমস শহরে। সেখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন। কাকাবাবু বসলেন সামনে, সন্তু পিছনে মহিলাটির পাশে। পুরুষটি এক বর্ণও ইংরাজি জানেন না। মহিলাটি ইংরাজিতে খুব চৌখস। তিনি নিজেই কথায় কথায় জানালেন যে তিনি ইংল্যান্ডের কেমব্রিজে পড়াশোনা করেছেন। বাচ্চাটাও দু একটা ইংরেজি শব্দ জানে। মহিলাটি জিজ্ঞেস করলেন, আপনারা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলেন? কাকাবাবু বললেন, আমরা এই দেশে বেড়াতে এসেছি। গাড়িতে করে ঘুরলে তো ভালো করে দেশটা দেখা হয় না, তাই একটু পায়ে হেঁটে দেখছিলাম। মহিলাটি হেসে বললেন, এই রোদ্দুরের মধ্যে হাইওয়েতে কি আর দেখার আছে? সব দেশের হাইওয়েই তো এক। মহিলাটির নাম জেনোবিয়া। সেই নাম শুনেই কাকাবাবু বললেন, জেনোবিয়া তো এক বিখ্যাত রানীর নাম, তাই না? যিনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জেনোবিয়া বললেন, আপনি আমাদের দেশের ইতিহাস জানেন দেখছি। আপনি কি অধ্যাপক? কাকাবাবু বললেন, না না, আমি আর আমার এই ভাইপো সাধারণ পর্যটক, দেশে দেশে ঘুরে বেড়াই। গাড়ির চালক তার স্ত্রীকে কি যেন বললেন নিজের ভাষায়। জেনোবিয়া তা শুনে ইংরাজিতে বললেন, আমার স্বামীর নাম হাসান। তিনি বলছেন আপনারা আমাদের বাড়িতে কয়েকদিন থেকে যান না, আমরা আপনাদের এদিকটা ঘুরে ঘুরে দেখাবো। কাকাবাবু হাসানের হাত ধরে সম্মান জানালেন, তারপর বললেন, আপনাদের অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের থাকার উপায় নেই। আজই আমাদের দামাস্কাসে ফেরা দরকার। এই ছেলেটির নাম কি? বাচ্চাটির নাম রব। কাকাবাবু তার দিকে ফিরে বললেন, আসসালাম আলাইকুম, হাউ আর ইউ? রব বলল, ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড, থ্যাংক ইউ। জেনোবিয়া বললেন, আপনি আমাদের দেশের এই অভিবাদন জানলেন কি করে? কাকাবাবু বললেন, আমাদের দেশেও তো মুসলমানরা প্রথম দেখা হলে এটাই বলে। সারা পৃথিবীর মুসলমানদেরই তো এই একই অভিবাদন। জেনোবিয়া বললেন, তা ঠিক, আমি ভারত সম্পর্কে প্রায় কিছুই জানি না। টেলিভিশনে দুদিন ধরে দেখাচ্ছে ইন্ডিয়ায় কোনো এক জায়গায় কি একটা নদীতে লক্ষ লক্ষ লোক একসঙ্গে চান করার জন্য জমায়েত হয়েছে। অত লোক একসঙ্গে চান করে কেন? কাকাবাবু বললেন, বুঝেছি, হরিদ্বারের কুম্ভ মেলা। নদীর নাম গঙ্গা। খ্রিস্টানদের কাছে জর্ডন নদী যেমন পবিত্র, ভারতের বহু মানুষের কাছে, বিশেষত হিন্দুদের কাছে গঙ্গা নদীও তাই। তারা বিশ্বাস করে একটা বিশেষ সময় ওই নদীতে স্নান করলে পুণ্য হয়। রব একটা থলি থেকে একটা কমলা লেবু বের করে সন্তুর দিকে এগিয়ে দিয়ে বলল, ইউ লাইক অরেঞ্জ? সন্তু একটুও ভদ্রতা না দেখিয়ে বালকটির হাত থেকে নিয়ে বলল, ইয়েস থ্যাংক ইউ। সঙ্গে সঙ্গে সে সেটা খেতে শুরু করলো। জেনোবিয়া ছেলেকে বললেন, এই আঙ্কেলকেও একটা দাও।
রব কাকাবাবুর দিকে একটা কমলা লেবু বাড়িয়ে বলল, ইউ আর বিগ আঙ্কেল, বিগ বিগ। জেনোবিয়া কাকাবাবুকে বললেন, আপনারা সিরিয়ায় মিষ্টি খেয়েছেন? স্পেশাল মিষ্টি? কাকাবাবু বললেন, না, আমরা এই কদিন শুধু নানা রকম মাংস আর ভেজিটেবলই খেয়েছি, ফলও খেয়েছি অবশ্য। জেনোবিয়া একটা প্যাকেট খুলে বললেন, এগুলো খেয়ে দেখুন। ছোট ছোট কেকের মতো, নরম আর মিষ্টির স্বাদটা মধু মধু মনে হয়। অন্য সময় যাই হোক, এখন খিদে পেটে মনে হলো অমৃত। হাত মোছার জন্য পাতলা কাগজও দিলেন জেনোবিয়া। তারপর জিজ্ঞেস করলেন, আপনাদের দেশে খেজুর হয়? কাকাবাবু বললেন, হ্যাঁ, খেজুর গাছ আছে অনেক, কিন্তু আপনাদের মতো ভালো ফল হয় না। আরবের খেজুর তো পৃথিবী বিখ্যাত। মহিলা এবার দুটো খেজুরের প্যাকেট বের করে বললেন, এ দুটো আপনারা রাখুন। কাকাবাবু বলে উঠলেন, না না না, এখন দরকার নেই, আমরা পরে কিনে নিয়ে যাব। মহিলা কিছুতেই সে আপত্তি শুনলেন না, জোর করে দিয়ে দিলেন প্যাকেট দুটো। বাচ্চাটা খিলখিল করে হাসতে লাগলো। দূরে একটা শহর দেখা যাচ্ছে। হোমস খুব পুরনো আমলের শহর হলেও এখন তার চিহ্ন বিশেষ নেই। সব আধুনিক বাড়িঘর, রাস্তাঘাট চকচকে ঝকঝকে। কয়েকটা ট্রাফিক লাইট পেরিয়ে গাড়িটা এসে থামলো একটা চত্বরে। সেখানে বেশ কয়েকটা ফাঁকা গাড়ি দাঁড়িয়ে আছে। জেনোবিয়া বললেন, এই গাড়িগুলো ভাড়া যাবে। দামাস্কাস এখান থেকে বেশি দূরে নয়, 100-1.5 কিলোমিটার হবে। আমি আবার বলছি, আপনারা 2-3 দিন আমাদের এখানে থেকে গেলে ভালো লাগতো। ইন্ডিয়ার গল্প শোনা যেত। কাকাবাবু বললেন, সত্যি আমাদের উপায় নেই। এই সময় জেনোবিয়ার স্বামী জোরে জোরে কি যেন বলে উঠলেন। জেনোবিয়া হাসতে হাসতে বললেন, আমার স্বামী চাইছেন আপনারা আমাদের একটা অন্তত ভারতীয় শব্দ শিখিয়ে দিন, যে কোনো শব্দ। আমরা তো একটাও জানি না। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, কোন শব্দ শেখানো যায়? সন্তু বলল, নমস্কার। প্রথমে ওরা ঠিক উচ্চারণ করতে পারলেন না, বললেন, না মা সাগর। বাচ্চাটা নাম নাম নাম। কয়েকবার চেষ্টার পর উচ্চারণ ঠিক হয়ে গেল। বাচ্চাটাও বাবা মায়ের সঙ্গে গলা মিলিয়ে বলতে লাগলো, নমস্কার। কাকাবাবুও সন্তুর সঙ্গে হাত জোর করে কয়েকবার বললেন, নমস্কার। ওদের গাড়িটা যখন ছেড়ে গেল তখনও শোনা গেল বাচ্চাটা চেঁচাচ্ছে, নমস্কার। শব্দটা ওর বেশ পছন্দ হয়ে গিয়েছে। ভাড়া গাড়ির দিকে এগোতে এগোতে কাকাবাবু বললেন, এরা হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। কি চমৎকার আন্তরিক ব্যবহার! আগে এদের সঙ্গে আমাদের দেখা হয়নি। কয়েকটা লোভী আর বদমাশের পাল্লায় পড়েছিলাম। এখানকার ট্যাক্সি চালকরা শিক্ষিত, দরাদরির কোনো প্রশ্ন নেই। ভাড়ার চার্ট করা আছে। প্রথম গাড়িটাই ঠিক করা হলো। সন্তু দলিলের ব্যাগটা তুলে দিয়ে বসলো কাকাবাবুর পাশে। দামাস্কাস এখান থেকে 150 কিলোমিটার, বড় জোর 1.5 ঘন্টা লাগবে। কাকাবাবু মাথাটা পিছন দিকে হেলান দিয়ে আরামের শব্দ করলেন। আহ, পেটে কিছু খাবার পড়েছে, তাই বেশ শান্তি লাগছে। একটু পরে কাকাবাবু বললেন, সালাদিন আশা করি এখনো বেঁচে আছে। তার সঙ্গে দেখা করে আমরা পরের প্লেন ঠিক করব। দামাস্কাস শহরটা ভালো করে দেখা হয়নি। তুই তো জানিস, এটা খুবই পুরনো শহর। মানব সভ্যতার প্রায় শুরু থেকেই এখানে মানুষের বসবাস। সন্তু জিজ্ঞেস করল, আমাদের বেনারসের চেয়েও পুরনো? কাকাবাবু বললেন, ঠিক বলেছিস, আমাদের কাশিও খুব পুরনো। তবে কোনটা বেশি পুরনো তা বলা মুশকিল। পৃথিবীতে অনেক শহর ধ্বংস হয়ে গিয়েছে, যেমন ধর মহেঞ্জোদড়ো আর হরপ্পা। আবার বাগদাদ, জেরুজালেম, ইস্তাম্বুল শহর এখনো রয়ে গিয়েছে। রোমকে বলে দ্য ইটার্নাল সিটি। সন্তু বলল, আমার অত পুরনো শহর দেখতে ভালো লাগে না।
শুধু ভাঙা ভাঙা দুর্গ কিংবা আধখানা মন্দির কিংবা মসজিদ, ও তো সব একই রকম। ওই সব শহরের ইতিহাস পড়ে নিলেই হয়। কাকাবাবু হেসে বললেন, তা হয়তো ঠিক। তোর কি বাড়ির জন্য মন কেমন করছে? ডাল ভাত আর মাছের ঝোল খাওয়ার জন্য? সন্তু বলল, আমি হ্যামবার্গার, হটডগ আর স্যান্ডউইচও ভালোবাসি। খাওয়াটা আমার কাছে কোনো সমস্যা নয়, কিন্তু নিজের বিছানার বালিশটা আমাকে টানে। ওই বালিশে ঘুম ভালো হয়। কাকাবাবু হাসতে লাগলেন। বেশ কিছুক্ষণ চলার পর গাড়িটার গতি হঠাৎ কমে এলো। দুপাশে ফাঁকা মাঠ, এখানে লাল বাতিও নেই, সুতরাং গাড়িটার গতি কমে আসার কোনো কারণ বোঝা গেল না। একটু পরেই গাড়িটা থেমে গেল। একটা কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটলেই সন্দেহ হয়, এখানে গাড়িটা থামবে কেন? ইন্ডিয়ায় অনেক সময় শোনা গিয়েছে পশ্চিম ভারতের দিকে গাড়ির ড্রাইভাররা কোনো নির্জন জায়গায় গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। এদেশেও এরকম হয় নাকি? কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে কোটের পকেটে দুবার চাপড় মারলেন। অর্থাৎ তার কাছে এখন একটা রিভলভার আছে। এখন আর সহজে কেউ তাকে বাগে আনতে পারবে না। ড্রাইভারটি ভালো ইংরাজি জানে না। সে বলল, মোমেনাথ, মোমেনাথ। তারপর দরজা খুলে নেমে গেল। সন্তু ব্যস্ত হয়ে উকি মারতে লাগলো জানলা দিয়ে। কাকাবাবু মজা করে বললেন, পিছনে কোনো কালো গাড়ি আসছে নাকি? দেখ সন্তু। না, পিছনে কালো গাড়িটারই কিছু নেই, রাস্তা একেবারে ফাঁকা। কাকাবাবু বললেন, আমাদের এমন অবস্থা হয়েছে যে একটা কিছু ঘটলেই বিপদের কথা ভাবি। গাড়িতে হঠাৎ কিছু গন্ডগোল তো হতেই পারে। হয়তো আমাদের আবার হাঁটতে হবে। কয়েক মিনিট পরেই অবশ্য ড্রাইভার ফিরে এসে আবার স্টার্ট দিল। এবার জেগে উঠল ইঞ্জিন। ড্রাইভার বলতে লাগলো, সরি সরি সরি। গাড়ি ছুটতে লাগলো আবার। সব বড় শহরেই যা হয়, ঢোকার মুখে বেশ জ্যাম থাকে। কাকাবাবু সালাদিনের বাড়ির ঠিকানা লেখা একটা কাগজ ড্রাইভারকে দেখানো মাত্র সে চিনতে পারল। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, ইয়েস ইয়েস ইয়েস। বিশাল উমাইয়াদ মসজিদের কাছাকাছি একটি বাড়ির গেটের কাছে এসে থামল ট্যাক্সি। বাড়িটার নামই সালাদিনস কোর্ট। মস্ত বড় গেট, তার একটু অংশ মাত্র খোলা। ভিতরে বাগান চোখে পড়ে। সন্তু জিনিসপত্র নামিয়ে ফেলল। কাকাবাবু গাড়ি থেকে নেমে ড্রাইভারকে ধন্যবাদ দিতে দিতে টাকা পয়সা মিটিয়ে দিতে লাগলেন। এই সময় উল্টো দিকের দেওয়ালের আড়াল থেকে ছুটে এলো একটা লোক। সন্তু যেন ভূত দেখল। সেই থুতনিতে দাড়ি, চোখে কালো চশমা পরা লম্বা লোকটি। পাহাড় থেকে গড়িয়ে পড়েও সে মরেনি। এর মধ্যে এখানে পৌঁছে গেল কি করে? লোকটা এসে ধাই করে সন্তুকে এক ধাক্কা মেরেই দলিলের ব্যাগটা তুলে নিল। তারপর দৌড় লাগালো পিছন ফিরে। ভ্যাবাচাকা ভাবটা সামলে নিয়ে সন্তু এই এই বলে চেঁচিয়ে তাড়া করে গেল তাকে। কাকাবাবু মুখ ফিরিয়ে লোকটিকে ভিড়ের মধ্যে মিশে যেতে দেখলেন। সন্তু তাড়া করে গিয়েও লোকটিকে ধরতে পারল না। সে ভিড়ের মধ্যে এঁকে বেঁকে শুট করে কোন গলির মধ্যে ঢুকে পড়ল তা বোঝাই গেল না। সন্তু পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করে খানিক পরে ফিরে এলো ম্লান মুখে। কাকাবাবু বললেন, যা, অত দামি জিনিসটা নিয়ে গেল শেষ পর্যন্ত। কি আশ্চর্য, পাহাড় থেকে পড়েও ওর হাত পা ভাঙেনি। এখানে এসে ঘাপটি মেরে লুকিয়েছিল। হা হুতাশ করে তো কোনো লাভ নেই, একে বলে তীরে এসে তড়ি ডোবা। কাকাবাবু গেটের কাছে এসে নিজের নাম বলতেই প্রহরীটি কাকে যেন ফোন করল। কয়েক মিনিটের মধ্যে এসে গেল একজন স্যুট টাই পরা ব্যক্তি। সে আন্তরিকভাবে বলল, আসুন আসুন, আমি সালাদিন সাহেবের একজন সেক্রেটারি। গেটের ভিতর ঢোকার পর সে আবার জিজ্ঞেস করল, আপনারা কি গেস্ট রুমে কিছুক্ষণ অপেক্ষা নিয়ে পরে স্যারের সঙ্গে দেখা করবেন? কাকাবাবু জিজ্ঞেস করলেন, উনি কি এখন জেগে আছেন?
ওর ঘুমের সময় কখন? সেক্রেটারি বলল, উনি এখন জেগেই আছেন, আধ ঘন্টা পরেই ঘুমিয়ে পড়বেন। এটাই দেখা করার ভালো সময়। কাকাবাবু বললেন, তাহলে আমরা ওর কাছেই যেতে চাই, বিশ্রাম নেব পরে। এ বাড়ির সিকিউরিটি খুব টাইট। চতুর্দিকে অস্ত্র হাতে পাহারাদাররা ঘুরছে। যেতে হবে দোতলায়, তাও লিফট আছে। ভিতরের বোতামগুলো সব খাঁটি সোনার মনে হয়। লিফট থেকে নামতেই দেখা গেল দুটো বিরাট কুকুর, পাশে একটা সন্ডা মার্কা লোক। কুকুর দুটো সন্তুকে একবার শুকে ছাড়পত্র দিয়ে দিলেও কাকাবাবুকে ঘিরে গড় গড় আওয়াজ করতে লাগলো। কাকাবাবু পকেট থেকে রিভলভারটা বের করে বললেন। ওরা বোধহয় এটা টের পেয়েছে। লোকটির হাতে সেটা দিয়ে কাকাবাবু বললেন, এই নাও, এটা আমার আর লাগবে না। আবার একটা বন্ধ দরজা খুলে গেল। একটা পালঙ্কের ওপর কয়েকটা বালিশ দিয়ে উঁচু করে আজ শোয়া হয়ে রয়েছেন সালাদিন, হাতে কফির কাপ। কাকাবাবুকে দেখে তিনি বেশ উল্লাসের সঙ্গে বললেন, এই যে, এসো এসো রাজা, এর মধ্যে তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে? কাকাবাবু বললেন, এই একটু ঘুরে ফিরে এলাম। তুমি এখন কেমন আছো? সালাদিন হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন দেখছো? কাকাবাবু বললেন, বেশ ভালোই তো মনে হচ্ছে। সালাদিন বললেন, কয়েকজন ডাক্তার আমাকে মেরেই ফেলার চেষ্টা করেছিল, বলে দিয়েছিল আমি আর বাঁচব না, কিন্তু আমি এখন অনেক ভালো আছি, দেখবে দেখবে। সালাদিন খাট থেকে নামার চেষ্টা করতেই তার মাথার কাছে দাঁড়ানো একজন নার্স ব্যাকুলভাবে বলে উঠল, স্যার স্যার, এখন নামবেন না, নামবেন না। সালাদিন বললেন, চুপ। তারপর তিনি খাট থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালেন, দুহাত দুদিকে ছড়িয়ে বললেন, হাঁটবো না উড়বো? এখনো উঠতেও পারি। কাকাবাবু হাসতে হাসতে বললেন, তুমি সবই পারো। আপাতত তুমি কয়েক পা হেঁটে এই চেয়ারটায় এসে বসো তো, দেখি সেটা পারো কি না। সালাদিন একটুও টলমল না করে সেই চেয়ারটায় বসলেন। তারপর বললেন, সত্যি আমার মনে হচ্ছে আমি আরো অনেক দিন বাঁচব। যারা ভেবেছিল আমি মরে যাচ্ছি তাদের কলা দেখাবো। হ্যাঁ, তোমরা কি খাবে বলো? কাকাবাবু বললেন, এখন কিছু খাবো না, তুমি ব্যস্ত হয়েও না। আমরা দুটো কথা বলে চলে যাব। সালাদিন বললেন, আরে বসো বসো, তোমাদের আমি নেমন্তন্ন করে এনেছি। তোমাদের এখানে আসতে দেরি হলো দেখে আমার খুব চিন্তা হচ্ছিল। তোমাদের যাতে কোনো বিপদ না হয় সেজন্য আজ থেকে দুজন বডিগার্ডের ব্যবস্থা করে দেব। কাকাবাবু বললেন। বডিগার্ডের দরকার নেই, আমরা এবার দেশে ফিরবো। সালাদিন বললেন, সে যখন ইচ্ছে ফিরে যেও, আরও ঘুরে বেড়াতেও পারো। সন্তুকে জিজ্ঞেস করলেন, তোমার কেমন লাগছে? কোথাও কোনো অসুবিধে হয়নি তো? সন্তু বলল, চমৎকার, ভারী সুন্দর এই দেশ, না আমাদের কোনো অসুবিধে হয়নি। সালাদিন বললেন, বুঝলে রাজা, আমি মরে যাব ভেবে আমার ভাইপো ভাগ্নেরা নিজেদের মধ্যে দারুণ ঝগড়াঝাটি শুরু করেছে, এমনকি খুনো খুনিও করেছে নাকি শুনতে পাচ্ছি। তুমি নিশ্চয়ই এসব কিছু টের পাওনি। কাকাবাবু হাসি হাসি মুখ করে তাকিয়ে রইলেন, কিছু বললেন না। সালাদিন বললেন, এদের আমি এমন শাস্তি দেব তখন বুঝবে। ছি ছি, টাকা পয়সা বিষয় সম্পত্তির লোভে মানুষ এত নিচে নামতে পারে? আমি যা কিছু উপার্জন করেছি সব নিজের পরিশ্রমে, আর এরা নিজেরা পরিশ্রম করবে না, আমার সম্পত্তি নিয়ে লাফালাফি করবে। হুঁ। নার্সটি ব্যাকুলভাবে বলল, স্যার স্যার, আপনার স্যুপ খাওয়ার সময় হয়ে গিয়েছে। সালাদিন হাত তুলে বললেন, চুপ করো, আমার যখন খেতে ইচ্ছে করবে আমি নিজেই বলবো। কাকাবাবু বললেন, সালাদিন সাহেব, এখন তোমার বিশ্রামের সময় আমি জানি। আমি শুধু আর একটা কথা বলেই চলে যাব। এটা একটা লজ্জার কথা। তুমি বাইবেলের আমলের যে মূল্যবান দলিলটি দিয়েছিলে সেটা আমরা রাখতে পারিনি, প্রায় সর্বক্ষণ আগলে রেখেছিলাম।
এই তোমার বাড়ির দরজার কাছে একজন সেটা কেড়ে নিয়ে পালিয়ে গেল। সালাদিন বিস্মিতভাবে ভুরু তুলে জিজ্ঞেস করলেন, এখান থেকে কেড়ে নিয়ে গেল? কে? তাকে দেখেছ? কাকাবাবু বললেন, হ্যাঁ, দেখেছি। এ লোকটি এক একবার এক এক নাম বলে। শেষ নাম বলেছিল সেলজুক। তোমাদের পক্ষ থেকে নাকি তাকে ডিটেকটিভ নিয়োগ করা হয়েছিল আমাদের জন্য। সালাদিন দুদিকে মাথা নেড়ে বললেন, খামোকা ডিটেকটিভ নিয়োগ করতে যাব কেন? তোমাদের কি হয়েছে? তা ডিটেকটিভ সেজে এসে জিনিসটা নিয়ে পালালো? কাকাবাবু বললেন। সে ওটা বিক্রি করে বড় লোক হবে। সালাদিন বললেন, সে যেই হোক, সে একটা ছুঁচো, ইঁদুর, বাদর, আরশোলা। বলতে বলতে সালাদিন অট্টহাস্য করে উঠলেন। অসুস্থ মানুষের পক্ষে বেশ জোরেই সেই হাসি। তারপর উঠে গিয়ে একটা দেওয়াল আলমারি খুললেন। সেখান থেকে বের করলেন সোনালি ফ্রেমে বাঁধানো মখমলের ঢাকনা দেওয়া একটা ছবি। না, ছবি নয়, সেটা একটা দলিল। সালাদিন বললেন, এটাই আসল দলিল। তোমাকে যেটা দিয়েছিলাম ওটা তো একটা কপি, তোমাকে দেখতে দিয়েছিলাম। এত দামি জিনিস কি যেখানে সেখানে নিয়ে ঘোরা যায়? তোমরা যখন দেশে ফিরবে তখন আমার লোক গিয়ে এটা প্লেনে বুকিং করে আসবে। তারপর আবার আপন মনে হেসে বললেন, ওই চোর বেটা নকল দলিলটা নিয়ে যখন বিক্রি করতে যাবে তখনই ধরা পড়ে যাবে, মার খাবে কিংবা জেলে যাবে। সন্তুর বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। সালাদিন বললেন, রাজা, আমি জানি যত টাকাই দাম হোক তুমি ওটা বেচবে না। তোমার লোভ নেই। আমার এই লোভী ভাইপো ভাগ্নেদের আমি 1 সেন্টও দেব না। নতুন উইল করেছি, সব সম্পত্তি দান করে দেব। আমার একটা ছোট ভাই অন্ধ ছিল, সে অল্প বয়সে মারা যায়। তাই 4টে অন্ধদের আশ্রমে অনেক টাকা দিচ্ছি। যুদ্ধে যারা মারা যায় কিংবা আহত হয় তাদের পরিবারের সাহায্যের জন্য আমি একটা ফান্ড করেছি 100 কোটি টাকার। সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের জন্য একটা ফান্ড, আফ্রিকার গরিলাদের রক্ষা করার জন্য একটা ফান্ড। বলতে বলতে এক জায়গায় থেমে গিয়ে বললেন, রাজা, তুমি শুনলে খুশি হবে। তোমাদের দেশের জন্য আমি কিছু টাকা দিয়েছি। তোমাদের সুন্দরবন বলে একটা জায়গা আছে? কাকাবাবু বললেন। হ্যাঁ, আছে। সালাদিন বললেন, সেখানে নাকি খুব বড় বড় বাঘ আছে। সন্তু বলল, রয়্যাল বেঙ্গল টাইগার। সালাদিন বললেন, সেই টাইগার প্রজেক্ট ফান্ডে আমি কিছু দিয়েছি। জানো রাজা, আমি কখনো বাঘ দেখিনি। আমাদের এদিকে তো বাঘ হয় না, আফ্রিকাতেও বাঘ নেই। তোমাদের ওদিকে অনেক বাঘ। একবার সুন্দরবন বেড়াতে যাব ভাবছি। আচ্ছা, ওখান থেকে কি গোটা কয়েক বাঘ কিনতে পারি? কাকাবাবু বললেন, বাঘ বিক্রি হয় বলে তো শুনিনি। বাঘেদের বাঁচিয়ে রাখারই চেষ্টা চলছে। সালাদিন বললেন, বড় বাঘ নয়, বাচ্চা বাচ্চা বাঘ এখানে এনে পুষব। কাকাবাবু হেসে ফেলে বললেন, বাঘ বিক্রি বিষয়ে আমি কিছু জানি না, তবে তুমি সুন্দরবন বেড়াতে এলে বাঘ দেখাবার চেষ্টা করতে পারি। সালাদিন বললেন, দেখাতে পারো? ঠিক আছে, তাই যাব। ঠিক কোন সিজনে সুন্দরবন বেড়াতে যাওয়া উচিত? এরপর দুজনে পাশাপাশি বসে সুন্দরবন বিষয়ে আলোচনা করতে লাগলেন। সন্তু ঘুরে ঘুরে দেখতে লাগলো দেওয়ালের ছবিগুলো। পুনশ্চ কাকাবাবু সেই মূল্যবান দলিলটা দেশে নিয়ে এসে কলকাতা জাদুঘরে দান করে দিয়েছেন। বড় বড় পণ্ডিতরা সেটা নিয়ে গবেষণা করছেন। এখনও তারা সবটা পড়ে ফেলতে পারেননি, তবে এর মধ্যেই তাদের 2-1জন বলেছেন এতে যীশু খ্রিস্টের জীবনীর কিছু মূল্যবান কথা জানা যেতে পারে। তাহলে পৃথিবীর বহু খ্রিশ্চান ভক্ত
কলকাতা জাদুঘরে এই দলিলটা দেখতে আসবে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ থেকে আরব দেশের সন্তু কাকাবাবুর শেষ পর্ব। কেমন লাগলো গল্প শোনার অপেক্ষায় থাকবো। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।